আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব স্পাইন ডিসঅর্ডার এপিসোড 1 পিএলআইডি। কোমর ব্যথার জন্য অন্যতম একটি প্রধান কারণ অথবা বলতে পারেন অন্যতম একটি সাধারণ কারণ বা কমন ফ্যাক্টর যার সম্পূর্ণটা করলে ধরা পড়ে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিবল ডিস্ক। চলুন আমরা এই ব্যাপারটাকে একটুখানি সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। আজকের এই ভিডিওটা আমি অত্যন্ত সহজভাবে বোথ ডক্টর এবং যারা নতুন ডক্টর আছেন এবং যারা রুগী আছেন তাদের সবার জন্যই একত্রভাবে আমরা এটা সাজিয়েছি যেন সবার জন্যই সহজভাবে বোঝাটা সহজ হয়। কিছু কিছু মেডিকেল টার্ম আমি ব্যবহার করব, কিন্তু এগুলোকে আমি ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। এটা হলো আমাদের স্পাইনের একটা ছবি। এখানে দেখছেন যে আমাদের স্পাইন সার্ভাইকেল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম এবং কক্সিস এই 5 ভাগে ভাগ করা হয়ে থাকে। তার মধ্যে সার্ভাইকেলে হলো 7টি হাড় থাকে এবং থোরাসিকের মধ্যে আমাদের থাকে 12টি হাড় এবং লাম্বারে থাকে 5টি হাড়, স্যাক্রামে থাকে 5টি হাড় এবং কক্সিসে 4টি হাড়। যখনই আমরা বলি লো ব্যাক পেইন, এর মানে হলো আমরা বলছি যে আমাদের ব্যথাটা এই লাম্বার রিজনে এবং এই স্যাক্রাম রিজনে আছে এবং কক্সিস রিজনে আছে। ইউজুয়ালি লাম্বার রিজনের ব্যথা হলেই আমরা এটাকে লো ব্যাক পেইন বলে থাকি। আর ব্যাক পেইন বলতে আমরা টোটাল থোরাসিক অর্থাৎ পিঠের অংশ এবং লাম্বার অংশ এই দুটাকেই আমরা মিন করে থাকি। সো যখনই আমরা বলি লো ব্যাক পেইন, তার মানে হলো আমরা কোমর ব্যথা বা লাম্বার রিজনকেই মেনলি ফোকাস করে থাকি। এছাড়াও স্যাক্রামে পেনও লো ব্যাক পেনের অন্তর্ভুক্ত, কক্সিসে পেনও লো ব্যাক পেনের অন্তর্ভুক্ত। এই ভার্টিব্রাগুলোকে যদি আমরা একটু সিঙ্গেল ওয়েতে দেখি তাহলে দেখুন, এটা হলো ল্যাটারাল ভিউ অর্থাৎ সাইড থেকে কিরকম দেখা যাবে এবং এটা হলো আপনার সুপিরিয়র ভিউ বা উপর থেকে কেমন দেখা যাবে। এখানে যদি আমি সুন্দর করে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। একটি ভার্টিব্রার একটু বডি থাকে এবং একটি আর্চ থাকে। এখানে দেখেন দুটো স্পেস আছে, ছোট ছোট দুটো স্পেস আছে। এই স্পেস দিয়ে নার্ভের যে রুট আছে রুট বের হয়ে চলে যায়, আর এই যে ছোট্ট একটা অংশ দেখছেন যেটাকে আমরা বলি স্পাইনাল ক্যানেল, এখান দিয়ে স্পাইনাল কর্ডটা চলে যায় এবং স্পাইনাল কর্ড থেকে ডানে এবং বামে দুটা রুট যাওয়ার জন্য এখানে একটা স্পেস আছে, এটাকে ফোরামেন স্পেস বলি। যদি আমরা ল্যাটারালি দেখি বা সাইড থেকে দেখি তাহলে দেখবেন এটা উপরের ভার্টিব্রা, এটা নিচের ভার্টিব্রা, দুই ভার্টিব্রার মাঝখানে একটা সুন্দর একটি ডিস্ক থাকে এবং এই ডিস্কের ঠিক পিছনে একটি খালি অংশ দেখা যাচ্ছে। এই খালি অংশটাই হলো এই ফোরামেন অংশটা। এই খালি অংশটাই হলো এই ফোরামের অংশটা। যদি আমি সাইড থেকে দেখি তাহলে দুটাকে একসাথে এভাবে দেখা যায়, যার ধরুন একটা ফোরামেন মনে হয়। আসলে এটা ডান দিকে একটা ফোরামেন থাকে এবং বাম দিকে একটা ফোরামেন থাকে। এই ফোরামেন দিয়ে আপনার স্পাইনাল কর্ডের যে রুট, সেই রুটগুলো ডানে এবং বামে বের হয়ে আসে আর উপরের দিক থেকে স্পাইনাল কর্ডটা উপর থেকে নিচের দিকে নামার চেষ্টা করে। এই ছবিতে আমরা সুন্দর করে সেটা দেখতে পাচ্ছি। উপর থেকে নিচের দিকে স্পাইনাল কর্ডটা নেমে আসছে এবং এই ফোরামেন দিয়ে আপনার রুটগুলো বের হয়ে আসছে। এটা হলো 4 নাম্বার ভার্টিব্রা, এটা 5 নাম্বার ভার্টিব্রা এবং মাঝখানে ডিস্কটা রয়েছে। এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক এর যে বৈশিষ্ট্য সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা আমাদেরকে পরবর্তীতে এর কিভাবে একে আমরা রক্ষা করব, কিভাবে এর যত্ন নিব এবং আমাকে এই ধরনের রোগ হলে কিভাবে আমাকে চিকিৎসা করতে হবে সেই ব্যাপারগুলোকে আমাকে সাহায্য করবে। তো চলুন আমরা সামান্য একটুখানি অ্যানাটমিটা বুঝে নেই। এটা হচ্ছে উপরের হাড়, এটা হচ্ছে নিচের হাড়। যেভাবে এটা উপরের হাড়, এটা নিচের হাড়। আর এই মাঝখানে যেটা দেখছেন সেটা হলো আপনার ডিস্ক ম্যাটেরিয়াল বা ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ইন্টারভার্টিব্রাল ডিস্কের দুটি অংশ থাকে। একটাকে বলি আমরা বাইরে যে শক্ত আবরণ থাকে সেটাকে বলি আমরা অ্যানুলাস ফাইব্রোসাস এবং ভিতরের মধ্যে যে একটি নরম অংশ থাকে সেটা বলি নিউক্লিয়াস পালপোসাস। তাহলে নিউক্লিয়াস পালপোসাসের মধ্যে যেই উপাদানগুলো থাকে সেগুলো যদি আমরা একটু খেয়াল করে দেখি, নিউক্লিয়াস পালপোসাসে পানির পরিমাণ থাকে প্রায় 77% এবং প্রোটিওগ্লাইকেন প্রোটিনের পরিমাণ থাকে প্রায় 14% এবং কোলাজেন শক্ত উপাদানটি থাকে 4%। এজন্য এই জিনিসটা অত্যন্ত নরম থাকে, জেলির মতো পদার্থ থাকে বা পেস্টের মতো পদার্থ থাকে। আর বাহিরে যে শক্ত আবরণ থাকে সেটাকে বলি আমরা অ্যানুলাস ফাইব্রোসাস। এখানে পানির পরিমাণ থাকে 70% এবং প্রোটিওগ্লাইকেন যেটা থাকে সেটা 5%, কোলাজেন থাকে 15%। তাহলে বোঝা গেল যে বাহিরের আবরণটা কিছুটা শক্ত, ভিতরের যেই অংশটা আছে এটা নরম। দুই ডিস্কের উপরের অংশে অর্থাৎ এন্ড প্লেট যেটাকে বলি, এই যে একটা ভার্টিব্রা আছে আর এই যে একটা ভার্টিব্রা আছে, এই দুই ভার্টিব্রার যে শেষের যে অংশটা আছে প্লেট বলি, এন্ড প্লেট বলি, এই যেখানে এন্ড প্লেট বলি, এই এন্ড প্লেটের মধ্যে যে পরিমাণটা আছে ওয়াটারের সেটা হলো 55%, প্রোটিওগ্লাইকেন মাত্র 8% এবং কোলাজেনের পরিমাণটা 25%। কোলাজেনের পরিমাণ যত বেশি হবে ওই অংশটা তত বেশি মজবুত বা শক্ত হয়ে থাকে। এখানে দেখুন ডিস্কের চতুর্দিকে
যে অংশটা রয়েছে তাকে বলি আমরা অ্যানুলাস ফাইব্রোসাস, শক্ত একটি অংশ, এবং ভিতরে যে নরম অংশটা আছে তাকে বলি নিউক্লিয়াস পালপোসাস। যদি ল্যাটারাল ভিউতে দেখা যায় তাহলে উপরের ডিস্ক এটা, নিচের ডিস্ক উপরের হাড় এটা, নিচের বডি এটা, এটা হলো অ্যানুলাস ফাইব্রোসাস, ভিতরটা নিউক্লিয়াস পালপোসাস, সামনের দিকে দুইটা পিছনের দিকে একটা লিগামেন্ট যাচ্ছে, সামনের লিগামেন্টকে বলি অ্যান্টেরিয়র লংগিটিউডাল লিগামেন্ট, পিছনেরটাকে বলি পোস্টেরিয়র লংগিটিউডাল লিগামেন্ট। এই লিগামেন্টের কাজ হলো এই ডিস্কটাকে বালজিং হওয়া অর্থাৎ সামনের দিকে বেড়ে যাওয়া থেকে এটাকে রক্ষা করে থাকে, এবং পোস্টেরিয়র লংগিটিউডাল লিগামেন্টের কাজ হলো এটাকে পিছন দিকে যেন বেড়ে না যায় তার জন্য রক্ষা করে থাকে। যদি আমরা একটা 3D একটা আর্কিটেক্ট অবস্থা দেখি, 3D পিকচারে যদি দেখি তাহলে দেখা যাবে যে নিউক্লিয়াস পালপোসাসটা এইভাবে থাকছে এবং ভিতরের দিকে স্ট্রাকচারটাকে দেখা যাচ্ছে, তার ঠিক পিছনের দিকে দেখেন রুটগুলো বের হয়ে আসছে। এবার আমরা একটু জেনে নেব যে ডিস্ক হার্নিয়েশন হলে কি কি ধরনের ঘটনা ঘটতে পারে। ডিস্ক হার্নিয়েশনের মূলত 4টি ধাপ রয়েছে। ডিস্ক হার্নিয়েশন বলতে আমরা বুঝি ডিস্কটা যদি চাপ খেয়ে বের হয়ে চলে যায়, অর্থাৎ বের হয়ে যাওয়া মানে হলো ভিতরের যে নরম অংশটি রয়েছে নিউক্লিয়াস পালপোসাস, এই নিউক্লিয়াস পালপোসাস যদি কোনো কারণে এই অ্যানুলাস ফাইব্রোসাসকে ছিঁড়ে বের হয়ে চলে আসে সেটাকে আমরা ডিস্ক হার্নিয়েশন বলি। এর ধাপগুলো রয়েছে। প্রথম ধাপে যখন সাধারণ কম্প্রেশন পড়ে, তখন দেখেন এই জায়গাটাকে একটুখানি বালজিং হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি বালজিং অফ দ্য ইন্টারভার্টিবল ডিস্ক বা বাল্জ ডিস্ক বলি আমরা। এক্ষেত্রে কিন্তু আপনার জেলিটা কিন্তু বের হয়ে আসেনি, এক্ষেত্রে আপনার ব্যথা হতে পারে, তবে সেই ব্যথাটা সাধারণত কোমরের দিকে থাকে, যেখানে আমরা বেল্ট বা ফিতা বাঁধি সেখানেই এই ব্যথাটা হওয়ার সম্ভাবনা থাকে। এই ব্যথাটা হওয়ার কারণটা কি? এটা কিন্তু আপনার রুটকে কম্প্রেসড করে না, তারপরেও ব্যথা হয়। এই ব্যথা হওয়ার কারণ হলো আমাদের ইন্টারভার্টিবল ডিস্ক যেটা থাকে সেখানে আপনার নার্ভ রুট থেকে ছোট নার্ভ এন্ডিং ভিতরে প্রবেশ করে। এই যে ছোট নার্ভ এন্ডিংগুলো দেখছেন, এই নার্ভ এন্ডিংগুলো কোনো কারণে যদি কম্প্রেসড হয় অর্থাৎ চাপ খায় তাহলে একটা তীব্র ব্যথা অনুভূত হয়। এই প্রাথমিক পর্যায়ে যখন আমরা ডিস্কটা বালজিং হচ্ছে এর মানে হচ্ছে উপরের ভার্টিব্রাটা নিচের ভার্টিব্রাটাকে চাপ দিচ্ছে, চাপ দেওয়ার কারণে এই যে ডিস্ক ম্যাটেরিয়াল আছে এই ডিস্ক ম্যাটেরিয়ালটা কিছুটা সংকুচিত হয়ে আসছে, যার ফলে একদিকে এটা একটু বেড়ে যাচ্ছে, এটাকে বলি বালজিং বলছি আমরা। এই যে চাপ খাচ্ছে, এই চাপ খাওয়ার ফলে এখানে যে নার্ভ রুটগুলো আছে, ছোট নার্ভ রুটগুলো আছে ওপেন এন্ডিং, এই নার্ভ রুটগুলো তখন আপনার কম্প্রেসড হয় এবং একটা ব্যথা অনুভূত হয়। এটাকে কিন্তু অনেকেই বলে থাকি আমরা পিএলআইডি, আসলে এটা পিএলআইডি না। পিএলআইডির মানে প্রাথমিক ধাপ একটা, অর্থাৎ সম্পূর্ণরূপে যে ডিস্কটা হার্নিয়েটেড হয়ে গিয়েছে বা বের হয়ে গিয়েছে তা না, অল্প একটু বালজিং হয়েছে, কিন্তু বালজিংয়ের কারণে নার্ভ রুটের উপরে কোনো প্রেশার পড়েনি, অতএব এখানে কোনো অপারেশনের প্রশ্নই ওঠে না। এই ক্ষেত্রে শুধুমাত্র সেটা হলো যে নার্ভ এন্ডিংগুলো চাপ খেয়েছে, এই চাপ খাওয়াটা কারণেই আমাদের ব্যথাটা হচ্ছে। দ্বিতীয় ধাপ হলো যখন বালজিংটা আরেকটু বেড়ে যাবে, অর্থাৎ ডিস্ক ম্যাটেরিয়ালটা যখন অনেকখানি বের হয়ে যাবে এবং অ্যানুলাস ফাইব্রোসাসটা অনেকখানি ফেটে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, এই ক্ষেত্রে ব্যথাটা অবশ্যই কোমর থেকে পায়ের দিকে নেমে আসার সম্ভাবনা আছে, কেননা এটা ফেটে গিয়ে পিছনের যে কর্ডটা আছে, রুটটা আছে, রুটের উপর গিয়ে তখন চাপ দেয়। ডান দিকের রুটে চাপ দিলে ডান পা ব্যথা করে, বাম দিকের রুটে চাপ দিলে বাম পা ব্যথা করে। সো এই দুইটা পজিশনকে আমরা বলি কন্টেইনড অবস্থা। কন্টেইনড অর্থাৎ এখনো জেলটা ডিস্কের ভিতরে কন্টেইন করছে, অ্যানুলাস ফাইব্রোসাসটা এখনো নিউক্লিয়াস পালপোসাসকে কন্টেইন করছে, এই জন্য এটাকে বলি কন্টেইনড। সো বালজিং প্রেজেন্টেশনের এই দুটা ধাপ রয়েছে। প্রথম ধাপটা হলো স্লাইটলি বালজিং এবং পরের ধাপটা হলো আপনার হিউজলি বালজিং। এই দুটাই হলো কন্টেইনড অবস্থা। এই প্রথম ধাপটাতে আমাদের শুধু কোমরেই ব্যথা হবে কারণ নার্ভ রুটগুলো কম্প্রেশন হয়, এবং দ্বিতীয় ধাপে আপনার কোমর এবং পায়ের দিকে ব্যথা নামবে, কেননা এটা পিছন দিকে গিয়ে রুটের উপরে হালকা চাপ দিচ্ছে, এটা তারপরে ফেটে যাবে এবং নিউক্লিয়াস পালপোসাসটা বাইরে বের হয়ে আসবে, এটাকে বলি আমরা এক্সট্রুশন। এবং এটা হলো আপনার নন কন্টিনিউর প্রথম ধাপ এক্সট্রুশন, এবং পরবর্তীতে যখন আরও বেশি পরিমাণে চাপ পড়তে থাকে তখন ভিতরে যে নিউক্লিয়াস পালপোসাস এটা সম্পূর্ণ বের হয়ে ক্যানেলের দিকে নিয়ে চলে আসে এবং অনেক সময় টুকরা হয়ে একটা অংশ পড়ে থাকে, এটাকে বলি আমরা সিকোয়েস্ট্রেটেড অথবা ফ্রি ফ্র্যাগমেন্ট। এই দুই ক্ষেত্রেই কিন্তু আপনার ব্যথাটা পায়ের দিকে নেমে আসবে, তবে এক্সট্রুশনের ক্ষেত্রে ব্যাক পেইন এবং লেগ পেইন সিভিয়ার পর্যায়ে থাকে, আর যখন আপনার সিকোয়েস্ট্রেটেড হয়ে যায় অর্থাৎ নিউক্লিয়াস পালপোসাসটা যখন ভেঙে টুকরো হয়ে নিচের দিকে ক্যানেলে পড়ে যায়, সেই ক্ষেত্রে ব্যাক পেইনটা আর তেমন একটা থাকে না, সেই ক্ষেত্রে শুধুমাত্র লেগ পেইনই হয়ে থাকে। যখন ডিস্কটা বের হয়ে চলে আসে তখন এই যে ডিস্কের ঠিক পিছনের দিকে আপনার নার্ভ রুট থাকে,
পিছনে থাকে কর্ড এবং দুই সাইডে নার্ভ রুট থাকে। তো যে কোনো একদিকে নার্ভ রুটে চাপ দেওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এখানে চাপ দেওয়া শুরু করছে। যদি আপনার ডান দিকের রুটে চাপ পড়ে তাহলে অবশ্যই ডান পায়ের দিকে ব্যথাটা নেমে আসবে। আর বাম দিকের রুটে যদি চাপ দিয়ে থাকে তাহলে বাম পায়ের ব্যথাটা নেমে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি যে যেদিকে রুটে চাপ দেবে সেদিকেই ব্যথাটা করতে থাকবে। যদি আমরা এমআরআইতে দেখি তাহলে এই যে রুটটা যে চাপ দিয়ে আছে সেটাকে আমরা কিভাবে দেখতে পারবো? সেটাকে আমরা দেখতে পারবো এই পজিশনে। রুটটাকে চাপ দিয়ে আছে। এই যে আপনারা দেখছেন ভিতরের অংশটা, এটা হলো স্পাইনাল কর্ড। পুরোপুরি দেখা যাচ্ছে না, কেননা রুটটাকে ডিস্কটা বের হয়ে এসে এটাকে চাপ দিয়ে রেখেছে। এই জায়গাটায় দেখেন খালি আছে। এই জায়গাটা কোন জায়গাটা? এখানটা হলো যেখানটায় আমরা রুটটা বের হওয়ার জায়গা আছে, ফোরামিন বলি আমরা এটাকে। যদি ল্যাটারাল ভিউতে দেখেন তাহলে দেখেন উপরে যে ডিস্ক এবং নিচের যে ডিস্ক, এটা চাপ খেয়ে ডিস্কটা বের হয়ে গিয়েছে এবং ডিস্কটা বের হয়ে গিয়ে আপনার স্পাইনাল কর্ডের উপর চাপ খেয়ে আছে। এটাকে আমরা বলি হার্নিয়েশন। যদি আমরা 3D একটি পিকচারের মধ্যে দেখি তাহলে দেখবেন যে ডিস্কটার একটা নর্মাল ভিউ আমরা ভালো মতো খেয়াল করে দেখি। এটা হলো আপনার ডিস্কের নর্মাল ভিউ। এখান দিয়ে আপনার ফোরামেন দিয়ে দুই দিয়ে রুট চলে যাচ্ছে। নিচের দিকে ছোট ছোট ট্রাভার্সিং রুটগুলো রয়েছে এবং এটা হলো ফ্যাসেট জয়েন্ট। এটা হলো ফ্যাসেট, এটা একটা ফ্যাসেট, এটা ফ্যাসেট জয়েন্ট, এটা হলো স্পাইনাস প্রসেস। যখন আপনার 25% যদি আপনার কখনো চতুর্দিক থেকে বের হয়ে যায় তখন আমরা বলি যে ডিফিউজ বালজিং বলি। ডিফিউজ বালজিং এর কারণে ইউজুয়ালি আপনার ব্যথাটা খুব বেশি হয় না, তবে কিঞ্চিত আপনার ব্যাক পেইন করতে থাকে, কেননা আমরা আগেই বলেছি যে এই ডিস্কের ভিতরে আপনার ছোট ছোট নার্ভ রুটগুলো থাকার কারণে সেগুলো কম্প্রেসড হয় এবং এর ব্যথা অনুভূত হয়। তবে এটা সাধারণত পায়ের দিকে ব্যথাটা নামে না। কখনো কখনো এই ডিস্কটা শুধুমাত্র একদিকেও বেড়ে যেতে পারে, অর্থাৎ কেউ যদি ব্যথার কারণে কোনো একদিকে কম্পেনসেট করার জন্য কাত হয়ে হাঁটার চেষ্টা করে, সেই ক্ষেত্রে তার ডিস্কটা অপর দিকে আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আপনি যদি ডান দিকে কাত হয়ে চলার চেষ্টা করেন আপনার বাম দিকে ডিস্কটা বের হয়ে যাবে, বাম দিকে চলার চেষ্টা করেন ডান দিকটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটাকে বলি অ্যাসাইমেট্রিক বালজিং, অর্থাৎ অসমভাবে আপনার ডিস্কটা বাল্জ হয়ে গেছে। এক্ষেত্রে আপনার সাধারণত ব্যাক পেইনটা হয় না, কেননা বডি তখন নিজেকে কম্পেনসেট করে নেওয়ার চেষ্টা করে, অর্থাৎ মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এই ডিস্কগুলো আরও অন্যান্যভাবেও আপনার বের হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সেই নামগুলো আমরা একটুখানি জেনে নিই। যদি ডিস্কটা সম্পূর্ণরূপে একদম কেন্দ্রীয়ভাবে বেড়ে যায়, মাঝখান দিয়ে বেড়ে যায়, এটাকে বলি আমরা সেন্ট্রাল ক্যানেল জোন। তাহলে কর্ডের উপরে সরাসরি চাপটা পড়ে, স্পাইনাল কর্ডে সরাসরি চাপ পড়লে সাধারণত প্রস্রাব ধরে রাখতে কষ্ট হয় অথবা প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, এমনকি পায়খানার রাস্তায় চাপ বোধ হয়, স্পেশালি যখন এটা লাম্বার 4 এবং 5 রিজনের মাঝখানে হয়। অর্থাৎ লাম্বার 4-5 ডিস্কে যখন এবং সেন্ট্রাল ক্যানেল জোনে যখন চাপ পড়ে সেই ক্ষেত্রে আপনার প্রস্রাবটা বন্ধ হয়ে যেতে পারে অথবা প্রস্রাবটা ধরে রাখার সম্ভাবনা কমে যেতে পারে, টুপটুপ করে প্রস্রাব পড়তে পারে অথবা খুব আর্জ হবে অথবা পায়খানার রাস্তায় চাপ বোধ হবে। যখনই আপনি রোগীকে জিজ্ঞাসা করবেন তখন রোগী বলবে যে আমার অনেক দিন ধরে পায়খানা হয় না অথবা পায়খানা কষা হয়। আসলে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে সে যখন পায়খানাতে করতে বসে তখন তার পায়খানার রাস্তায় অত্যন্ত একটা চাপ বোধ হয়, কিন্তু টয়লেটে যখন যায় তখন আর টয়লেট হয় না। এটাকে বলি আমরা স্যারেল অ্যানেসথেসিয়া। একটা অনুভূতি বোধটা মনে হয় যেমন একটা চাপ দিয়ে আছে কোনো কিছু, কিন্তু আসলে এই ঘন্টায় কোনো কিছুই নাই। এটাকে বলে সাব আর্টিকুলার জোন, কেননা আর্টিকুলার যে এরিয়াটা আছে এই এরিয়ার ঠিক নিচেই এই অংশটা থাকে, এদিকেও আপনার রুটটা বের হয়ে যেতে পারে বা বালজিং হতে পারে। সেক্ষেত্রে আমরা বলি সাব আর্টিকুলার জয়েন্ট। এক্ষেত্রে আপনার অবশ্যই যেই নার্ভ রুটের উপর কম্প্রেসড করবে সেই নার্ভ রুটের আপনার ব্যথা হবে। এটি যদি নাম্বার 4-5 রিজন হয়ে থাকে তাহলে এই জায়গাতে যেই নার্ভ রুটটা থেকে সেটা হলো নাম্বার 5। সেক্ষেত্রে এখানে আপনার নাম্বার 5 যে এরিয়া থাকবে ডার্মাটোম সেই জায়গাতে ব্যথা করতে পারে, অর্থাৎ বুড়ো আঙুলের দিকেও ব্যথা নামতে পারে। এটা হলো ফোরামিনাল জোন, অর্থাৎ যেখান দিয়ে আমাদের নার্ভ রুটটা বের হয়ে যাচ্ছে। তো ডান দিকের ফোরামিনাল জোনে যদি আপনার ডিস্কটা হার্নিয়েটেড হয়ে থাকে তাহলে ডান পায়ে ব্যথা নামবে, বাম দিকে যদি হয়ে থাকে বাম পায়ে ব্যথা নামবে। আমাদের সাধারণত পিকচারটা যখন আমরা এভাবে দেখি তখন আমরা মনে করি যে আমাদের সামনেই রুগীটা রয়েছে, অর্থাৎ রুগীর ডান দিক আমার বাম দিক, রুগীর বাম দিক আমার ডান দিক। তাহলে এই পিকচারের এই অংশটা হবে ডান এবং এই অংশটা হবে বাম। এছাড়াও এক্সট্রা ফোরামিনাল জোনের মধ্যেও আপনার ডিস্কটা বালজিং হতে পারে। এই ক্ষেত্রে আপনার ইউজুয়ালি ব্যথাটা তুলনামূলকভাবে কম হয়ে থাকে। এবার আমরা এমআরআইতে দেখি যে জিনিসটা কেমন হচ্ছে। এই যে আমরা ডিস্কটাকে বলছি, এখানে এই ডিস্কটা দেখা যাচ্ছে।
বিন শেপের মতো, হ্যাঁ, হ্যাঁ, বিন শেপের মতো দেখা যাচ্ছে। আর এই যে ভিতরে একটা কর্ড এর অংশ, এটা হলো কর্ডের অংশ। এখানে রুটগুলো যাচ্ছে এবং এখানে যে একটা খালি জায়গা আছে এটাকে ফোরামিন বলছি আমরা। এটা হলো ডান ফোরামিন, এটা হলো বাম ফোরামিন। দেখেন এখানে স্পেস আছে। আর এখানে একটা লিগামেন্ট থাকে। এই লিগামেন্টের নাম দেখা আছে যে লিগামেন্ট অফ ফ্ল্যামাম। অত্যন্ত শক্ত একটি লিগামেন্ট যেটা আপনার স্পাইনাল কর্ডটাকে সেভ করার চেষ্টা করে। এবং এখানে হলো ফ্যাসেট জয়েন্ট বলি। এখানে একটা আর্টিকুলার ফ্যাসেট থাকে, সুপার আর্টিকুলার ফ্যাসেট এবং ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। এই মাঝখানে যে জয়েন্টটা থাকে এটাকে বলি আমরা ফ্যাসেটাল জয়েন্ট বলি আমরা। এখন দেখেন যখন সমস্যা হয় অর্থাৎ ডিস্ক যখন বালজিং হয় অথবা হার্নিয়েটেড হওয়া শুরু করে তখন কি ঘটনা ঘটে। যখন ডিস্ক বালজিং হয় এটা বিন শেপ আছে, দেখেন বিন শেপ উপরের দিকে ডোম আকৃতি, কিন্তু যখন বালজিং হয়ে যায় বা হার্নিয়েটেড হয় তখন থেকে নিচের দিকে এটা বেড়ে যাচ্ছে। খুব ভালো করে খেয়াল করেন নিচের দিকে বেড়ে যাচ্ছে, যার দরুন এখানে যে কর্ডটা ছিল এই কর্ডটা কিন্তু এখানে কম্প্রেসড হয়ে গেছে, একদম চেপে যাচ্ছে। এবং ভালো করে খেয়াল করে দেখেন যে রুটের দিকে যে খালি জায়গাটা ছিল যেখানে নার্ভ রুটগুলো বের হবে ফোরামেনের জায়গায়, সেই জায়গাগুলো দেখেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বা ন্যারো হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তো ডানটা যদি বেশি চাপ খায় তাহলে ডান দিকে পাটা অবশ হতে পারে, বামে যদি বেশি চাপ খায় বাম দিকে অবশ হতে পারে। এছাড়াও কি ঘটনা ঘটতে পারে, এই যে লিগামেন্ট আছে এই লিগামেন্টটা যদি কোনো কারণে হাইপারট্রফি অর্থাৎ মোটা হয়ে যায়, ফুলে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার স্পাইনাল কর্ডের উপরে চাপ পড়তে পারে। এটাকে বলি আমরা লিগামেন্টাম ফ্লেভাল হাইপারট্রফি। এবার দেখেন আরেকটু যদি আমরা বিস্তারিত আলোচনা করি এমআরআইটা দেখে, তাহলে দেখেন এটা হলো আপনার নর্মাল ডিস্ক এবং এটা হলো ফোরামিন। এখান দিয়ে একটা রুট দেখা যাচ্ছে, এখান দিয়ে ডান রুট দেখা যাচ্ছে, এখানে বাম রুট দেখা যাচ্ছে। এটা হলো স্পাইনাল কর্ড এবং এটা হলো আপনার ফ্যাসেট জয়েন্ট, এখানে হলো লিগামেন্টটা আছে। এটা হলো নর্মাল ডিস্ক ফিচার, এগুলো মাসেল। যদি এখন আমরা ডিস্ক হার্নিয়েশন হলে কি ঘটনা ঘটে, যদি সেন্ট্রালি হার্নিয়েটেড হয়, এই কমলা রঙের অংশটা সেন্ট্রালি হার্নিয়েটেড, এটাকে বলি আমরা সেন্ট্রাল ডিস্ক হার্নিয়েশন। যদি এটা সেন্ট্রাল থেকে একটু ডানে বা বামের দিকে হার্নিয়েশন হয়, এই ক্ষেত্রে যে ছবিটা যাচ্ছে এটা হলো আপনার বাম দিকে হার্নিয়েশন হচ্ছে, অর্থাৎ এটাকে বলছি আমরা প্যারাসেন্ট্রাল ডিস্ক হার্নিয়েশন। এই ক্ষেত্রে রুগীর বাম দিকে, বাম পায়ের দিকে ব্যথাটা নেমে আসার সম্ভাবনা খুব বেশি থাকে। এছাড়াও ডিস্কটা যদি আপনার পুরোটাই একদম ডান থেকে বাম থেকে পুরোটাই যদি আপনার আস্তে আস্তে বালজিং হওয়া শুরু করে সেটাকে আমরা বলি ব্রড বেসড ডিস্ক বালজিং। এবং যদি আপনার এটা রুটের উপর চাপ দেয়, বাম রুটের উপরে যদি চাপ দেয়, বাম রুটের উপর যদি চাপ দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাম পায়ে ব্যথা নামতে পারে এবং ডান রুটের উপর চাপ দিলে ডান পায়ে ব্যথা নামতে পারে। এটাকে আমরা বলি ফোরামিনাল ডিস্ক হার্নিয়েশন। এবার যদি দেখা যায় যে মডারেট প্যারাসেন্ট্রাল ডিস্ক হার্নিয়েশনটা কি, অর্থাৎ স্বাভাবিকভাবে অল্প একটুখানি ডিস্কটা বালজিং হয়ে সামনের দিকে আছে ডানে অথবা বামে, এটা হলো মডারেট প্যারাসেন্ট্রাল ডিস্ক হার্নিয়েশন বলি। এটা ডানের দিকে চাপ খেলে ডান পায়ের দিকে ব্যথা নামে, বামে চাপ খেলে বাম পায়ের দিকে ব্যথা নামে। যদি সেটা যদি অনেক বেশি পরিমাণে চলে আসে তখন আমরা বলি সিভিয়ার প্যারাসেন্ট্রাল ডিস্ক হার্নিয়েশন। সো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা চিন্তা ভাবনা করি যে ব্যথাটা কোথায় নামছে, কোথায় যাচ্ছে, এবং দ্বিতীয় কথা হলো যে এটার উপর ভিত্তি করে আমরা অপারেশনের একটা চিন্তা ভাবনা করে থাকি। সো আমরা ডিস্ক হার্নিয়েশন নিয়ে অনেকগুলো কথাই বললাম। এখন আমরা চলুন যাই এর আসলে ট্রিটমেন্টটা কি হবে। ট্রিটমেন্ট দুরকম হতে পারে। একটা হলো ডিস্কটা চাপা পড়ে আছে, ডিস্কটা কর্ডের উপরে চাপ দিয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই ডিস্কের চাপটাকে সরানোর জন্য। তো সরানোর দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো সার্জারি। এখন কথা হলো যে আপনার কি সার্জারি করার দরকার আছে কি না। আমি কিন্তু মেইনলি আপনার কথা বলছি লাম্বার 4 এবং 5 রিজনে। এছাড়া লাম্বার 5 এবং S1 এও হতে পারে, লাম্বার 3-2 তেও হতে পারে, লাম্বার 1 এও হতে পারে, যে কোনো জায়গাতে আপনার ডিস্কটা বালজিং হতে পারে অথবা হার্নিয়েশন হতে পারে। কিন্তু প্রশ্ন হলো আপনার কি অপারেশনের প্রয়োজন আছে কি না। উত্তর হলো যদি আপনার প্রস্রাব ধরে রাখতে না পারেন, যেটাকে আমরা নিউরোজেনিক ব্লাডার বলি, অর্থাৎ প্রস্রাব যদি বন্ধ অথবা প্রস্রাব যদি বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অপারেশনে যাওয়া দরকার। এটাকে আমরা বলি মেডিকেল ইমার্জেন্সি। এছাড়াও যদি এমন হয় যে আপনি টয়লেট করার চেষ্টা করছেন কিন্তু আপনার অনেক জোরে চাপ দিতে হয় কিন্তু টয়লেট আসছে না, আপনি ধরে নিচ্ছেন যে আপনার পায়খানা অত্যন্ত কষা হয়ে গিয়েছে। আসলে ব্যাপারটা তা নয়, অর্থাৎ আপনার পায়খানার সারাক্ষণ একটা অনুভূতি আছে যে আপনার পায়খানা একটা কিছু যেন চাপ দিয়ে রাখছে সারাক্ষণ। এই যে অনুভূতি এটাকে বলি স্যারেল অ্যানেস্থেসিয়া। সেই ক্ষেত্রেও আমরা বলবো যে অপারেশন যাওয়াটাই ভালো। অর্থাৎ নিউরোজেনিক ব্লাডার এবং স্যারেল অ্যানেস্থেসিয়া হলে, যেটাকে বাংলায় আমরা বলি যদি আপনি প্রস্রাব ধরে রাখতে না পারেন অথবা যদি আপনার প্রস্রাব আটকে যায়, আসছেই না একবার, অথবা যদি আপনি পায়খানা করতে গিয়েও যদি আপনি দেখেন যে আপনার পায়খানা ঠিকমতো বের হচ্ছে না, সারাক্ষণই টয়লেটের রাস্তা পায়খানার রাস্তায় আপনার একটা চাপ বোধ থাকে, তাহলে অবশ্যই অপারেশন করা দরকার। এছাড়াও যদি আপনার পায়ের পাতাটা উঠিয়ে নিয়ে হাঁটতে হয়, অর্থাৎ পায়ের পাতা যদি পড়ে যায়, এটা বুঝবো কিভাবে। আপনি সোজা হয়ে দাঁড়ান এবং গোড়ালির উপর ভর দিয়ে হাঁটার চেষ্টা করেন। জি, আপনি সোজা হয়ে দাঁড়াবেন এবং গোড়ালির উপর ভর দিয়ে হাঁটার চেষ্টা করবেন।
যদি গোড়ালি দিয়ে হাঁটতে না পারেন তাহলে আপনার বুঝতে হবে আপনার পায়ের পাতা পড়ে গিয়েছে, অর্থাৎ এটাকে আমরা ফুট ড্রপ বলি। যদি ফুট ড্রপ হয়ে থাকে সেক্ষেত্রে আমার সাজেশন হলো অবশ্যই অপারেশন করাটা আপনার জন্য উত্তম। ৩ নম্বর কথা হলো যদি এত বেশি ব্যথা হয় যে আপনি সাধারণ কোনো কাজকর্মই করতে পারছেন না, তবে হ্যাঁ, এখানে শর্ত হলো যে কমপক্ষে আপনাকে ৬ সপ্তাহ অপেক্ষা করতে হবে। ৬ সপ্তাহ আপনি ওষুধ খেতে পারেন, মেডিকেশন নিতে পারেন। ৬ সপ্তাহ আপনি ফিজিওথেরাপি নিতে পারেন, রেস্ট নিতে পারেন। এরপরেও যদি দেখা যায় ইনট্রাক্টেবল পেইন, আপনি স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারছেন না, সারাক্ষণ কান্নাকাটি করছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার অপারেশন করা দরকার। অর্থাৎ দৈনন্দিন জীবন যদি আপনার খুবই একটা খারাপ অবস্থায় চলে যায়, তাহলে অপারেশনের আমরা ৩ টি ক্রাইটেরিয়া আমরা ঠিক করেছি। এটাকে আমরা বলি রেড ফ্ল্যাগ বলি। একটা হলো যদি আপনি প্রস্রাব ধরে রাখতে না পারেন, অথবা প্রস্রাব আটকে গেছে, অথবা আপনার পায়খানার রাস্তায় সবসময় একটা চাপ বোধ করছেন কিন্তু টয়লেট করতে গেলে টয়লেট হয় না, এটাকে বলি আমরা নিউরোজেনিক বাউল ব্লাডার। এক্ষেত্রে আমরা অপারেশন করাটাকে খুব জরুরি মনে করি। ২ নম্বর যদি আপনার পায়ের পাতাটা পড়ে যায় এবং পা হেঁচড়ে নিয়ে হাঁটতে হয়, পা উপরে উঠানো যায় না, অর্থাৎ গোড়ালি দিয়ে আপনি হাঁটতে পারেন না, সেক্ষেত্রে আমরা অপারেশনের কথাটাকে সাজেস্ট করছি। ৩ নম্বর হলো এত বেশি ব্যথা যে ৬ সপ্তাহ আপনি ফিজিওথেরাপি নিয়েছেন, আপনি বিশ্রাম নিয়েছেন, আপনি ওষুধ খেয়েছেন, ইনজেকশন নিয়েছেন, তারপরও দেখা গেল যে আপনার কোনো মতেই ব্যথা কমছে না, অত্যন্ত বেশি ব্যথা, সেক্ষেত্রে আমরা সাজেশন করব অবশ্যই আপনি অপারেশন করে নেন। এছাড়া আর কি কোনো পদ্ধতি আছে যে আমি ডিস্কটাকে আমি সরিয়ে দিতে পারি, আমি চাপটাকে সরিয়ে দিতে পারি? হ্যাঁ, দ্বিতীয় পদ্ধতি হলো অপেক্ষা করা। এটাকে বলি আমরা ওয়েট অ্যান্ড সি অটোলাইসিস। অটোলাইসিস মানে কি? ডিস্কটা আমরা আগেই বলেছি এই ডিস্ক কিন্তু 70% থেকে 77% পর্যন্ত ওয়াটারি পদার্থ, মানে পানি থাকে এবং এটা জেলির অংশটা অনেক বেশি। তাই যদি আপনি কোনো একটা জেলিকে যদি বাইরে রেখে দেন, তাহলে দেখবেন ওই জেলিটা শুকিয়ে যাবে। ঠিক তেমনি এই জেলিটাও যখন তার জায়গা থেকে বের হয়ে চলে আসে, তখন কিন্তু এইটা শুকানোর একটা সম্ভাবনা চলে আসে, যেটাকে আমরা বলি অটোলাইসিস, অর্থাৎ বডি নিজেই তার নিজস্ব মেকানিজমের মাধ্যমে এই অতিরিক্ত অংশটাকে ধীরে ধীরে আপনার রিমুভ করে দেয়। এটা বডি নিজের প্রক্রিয়াতে করে। এই যে অটোলাইসিস, এই অটোলাইসিসটা কিন্তু আপনার একটা ন্যাচারাল প্রক্রিয়া, কিন্তু ন্যাচারাল প্রক্রিয়াটা হওয়ার জন্য আপনাকে একটু লম্বা সময় অপেক্ষা করতে হবে। কারো জন্য এটা ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত লাগে। সো এই সময়টার মধ্যে আপনাকে অপেক্ষা করতে হবে। আমরা কাদেরকে অপেক্ষা করা বলি? যাদের জন্য উপরের এই ৩ টি ইন্ডিকেশন নেই, এছাড়া শুধুমাত্র ব্যথা বেদনা আছে, পায়ের মধ্যে ব্যথা করছে, ঝিঁঝি করছে, তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনারা অপেক্ষা করেন, ৬ সপ্তাহ থেকে ২ বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এই সময়টা আপনার ব্যথাটাকে কমানোর জন্য রেগুলার আপনি ডক্টরের পরামর্শগুলো মানার চেষ্টা করবেন। পরামর্শের মধ্যে যেমন আপনি হঠাৎ করে কোনো ভারী জিনিস আলগাবেন না। এটা যেমন আপনাকে অভ্যাস করতে হবে, ঠিক তেমনি কোনো কাজ করার সময় সামনে ঝুঁকে, লম্বা সময় ঝুঁকেও কোনো কাজ করবেন না, সেদিকেও খেয়াল রাখতে হবে। ভারী জিনিস যেমন আলগাবেন না, ঠিক তেমনি নিজেরও ওজন বাড়াবেন না, কারণ আপনার সম্পূর্ণ ওজনটা কিন্তু স্পাইন দিয়েই নিচে যাচ্ছে। যত ওজন বাড়াবেন, পেটের ওজন বাড়াবেন, শরীরের ওজন বাড়াবেন, ততই কিন্তু আপনার ডিস্কটা আপনার কম্প্রেসড হবে এবং চাপ বাড়তে থাকবে, আপনার ব্যথা বাড়তেই থাকবে। সো এই জিনিসগুলোকে আপনার খেয়াল করতে হবে যে আমি আমার বাহিরের ওজনগুলো যেভাবে আমি কম নেওয়ার চেষ্টা করব, ভিতরের ওজন আমি বাড়াবো না। আর সঙ্গে আমি নিয়মিতভাবে আমি যে কাজগুলো করব, সেই কাজগুলোর ক্ষেত্রে আমি সতর্ক হয়ে কাজ করার চেষ্টা করব। যেমন আমরা অনেকেই বলি যে আপনি ঘরের যে কাজগুলো করেন, ঘরের কাজগুলো করার সময় একটু মডিফাই করে করার চেষ্টা করেন। কিভাবে? আপনি ঝাড়ু দিবেন, কুঁজা হয়ে ঝাড়ু দেওয়ার দরকার নেই। ঝাড়ুর পিছনে একটি ছোট্ট একটা লাঠি লাগিয়ে নেন, লম্বা হয়ে গেল, দাঁড়িয়ে ঝাড়ু দিতে পারেন। আপনি কাপড় কাচবেন, বাথরুমের মধ্যে ছোট্ট একটা টেবিল বানিয়ে নেন, উপরে ওয়াল ক্লথ দিয়ে দেন। আপনি একটি কলের সঙ্গে একটা পাইপ লাগিয়ে নেন, দাঁড়িয়ে আপনি কাপড়টা কুঁচে ফেলতে পারবেন। আপনাকে নিচে বসে কাজ করতে হবে না। যারা বটি দিয়ে কাটাকুটি করার অভ্যাস আছে তাদের জন্য অনুরোধ রইল, অভ্যাস করার চেষ্টা করুন। টেবিলে বসে ছুরি কাঁচি দিয়ে আপনার কাটার অভ্যাস করুন। এতে আপনার স্কিলও বাড়বে, আপনার কোমরের অবস্থাটাও বেটার হবে। এইভাবে নিজের কাজগুলোকে কিছুটা মডিফাই করে করার চেষ্টা করুন। দেখবেন যে আপনার জন্য এই কোমর ব্যথাটা সহ্য করাটা সম্ভব হয়ে যাবে। এবং সবশেষ হলো যে আপনি ফিজিওথেরাপিস্ট অথবা ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের শরণাপন্ন হবেন এবং তাদের সঙ্গে দেখা করে আপনি আপনার জন্য নির্ধারিত কিছু থেরাপি বা ব্যায়াম শিখে নেবেন। এই ব্যায়ামগুলোকে বলি আমরা এক্সারসাইজ, মেডিকেটেড এক্সারসাইজ। সো ইটস ওয়ান কাইন্ড অফ মেডিকেশন। সো এটা আপনি নিয়মিতভাবে করার চেষ্টা করবেন, যেভাবে আপনার থেরাপিস্ট অথবা আপনার ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট আপনাকে দেখিয়ে দিবে, সেইভাবে আপনি সুন্দর করে এই ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন রেগুলার।
আমরা বলি সাধারণত ঘরের মধ্যে ২ ঘন্টা ৩ ঘন্টা পর, পর আপনি এই ব্যায়ামগুলোর জন্য ১০ থেকে ১৫ মিনিট সময় ব্যয় করবেন। রেগুলার যদি কেউ এই এক্সারসাইজগুলো করতে থাকে, তাহলে কি হবে? তার মাসল ওয়াস্টিংটা হবে না, মাসলগুলো আপনার সঠিক থাকবে, রক্ত চলাচলটা ভালো হবে, জয়েন্টে যে স্টিফনেস আছে এটা কমে আসবে এবং এই যে আপনি রেগুলার যে কাজগুলো করছেন, যার দরুন আপনার ব্যাক মাসলের যে স্পাস্টিসিটি বা স্পাজম ছিল, সেইটা আপনার আস্তে, আস্তে কমে যাবে, শক্ত ভাবটা নরম হয়ে আসবে, আপনার টান থাকবে না, রগে বা মাংসে যে টান ছিল সেটা থাকবে না, ঝিঁঝি ভাবটাও কমে আসবে। একটা সময় দেখবেন যে এই ৬ মাস থেকে যদি আপনার ১২ মাস পর্যন্ত অপেক্ষা করতে পারেন, দেখা যাবে যে ওই ডিস্কটা নিজেই আপনার তার জায়গা মতো চলে আসছে। এটাকে বলি আমরা অটোলাইসিস, অর্থাৎ বডি তার নিজের মেকানিজমের মাধ্যমে এটাকে ঠিক করে নিয়ে নিবে। সো এটা কিন্তু আসলে বডির একদম সম্পূর্ণভাবে নিজস্ব মেকানিজম। সো এটা একটা উপরওয়ালার একটা আশ্চর্য দান। সো যাদের জন্য আমরা বলছি যে নিউরোজেনিক ব্লাডার থাকবে, ফুট ড্রপ হবে অথবা যাদের আপনার ইনট্রাক্টেবল পেইন হবে ৬ সপ্তাহ মেডিকেশন এবং থেরাপি নেওয়ার পরও, তাদের ক্ষেত্রে সার্জারি ম্যান্ডেটরি অবশ্যই করতে হবে। আর যাদের এই ঘটনা নেই, সাধারণ ব্যথা-বেদনা আছে, তাদেরকে আমরা বলব আপনারা একটু অপেক্ষা করেন, নিয়মিতভাবে থেরাপিগুলো করেন এবং আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, ঘরের কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করেন। দেখবেন আপনি ৬ মাসের মধ্যেই আপনার এই ব্যথার উন্নতি হয়ে গেছে। খুব বেশি ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। ওষুধ কিন্তু আপনার সাইড এফেক্ট বেশি থাকে। ওষুধগুলো আপনার ইমার্জেন্সি হিসেবে ব্যবহার করব। কিছু ওষুধ আছে যেগুলো ব্যথাকে কমায়, কিছু ওষুধ আছে যেগুলো ঝিঁঝিকে কমিয়ে দেয়, কিছু ওষুধ আছে আপনার রগের বা মাংসের যে টানটাকে কমিয়ে দিবে। আর কিছু ওষুধ আছে আপনার নার্ভের কন্ডিশনটাকে উন্নতি করবে। ভবিষ্যতে আবার আমরা আর অন্য একটা টপিকস নিয়ে আমরা আসবো। স্পাইনাল ডিসঅর্ডারের অন্য একটা কারণ নিয়ে আমরা আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।